স্কটল্যান্ডের রাতের শহর দেখে হাঁটছিল প্রেমা। রাস্তায় চোখ নেই, এমন সময় কোথায় পা আটকে পড়ে যেতে নিলেই চোখ বড় হয়ে এলো। তবে মুহূর্তেই তাকে কেউ ধরে ফেললো, হাত ধরেছে কেউ, দাঁড় করালো প্রেমাকে। প্রেমা পেছনে ঘুরে তাকাতেই মুখ হা হয়ে এলো। বিড়বিড় করে বলল, উচ্ছ্বাস। উচ্ছ্বাস প্রেমার পিছু পিছুই আসছিল। প্রেমার মুখে বিড়বিড় করে নিজের নামটা শুনতে দেখে বলে উঠল, হুম, উচ্ছ্বাস। উচ্ছ্বাস তাজওয়ার, তোমার স্বামী। মৃদু হাওয়ায় প্রেমার চুল উঠছে, মুখে চুল এসে পড়ছে। এখনো সেভাবেই রয়েছে দুজন। উচ্ছ্বাসের হুঁশ এলো তখন, আর হুট করেই হাতটা ছেড়ে দিতে প্রেমা মাটিতে পড়ে গেল। কোমরে ব্যথা পেল প্রেমা, রাগে চোয়াল শক্ত হয়ে এলো। এভাবেই ফেলেই দিবি যখন, তো ধরলি কেন? আগে পড়ে যাওয়াই তো ভালো ছিল। কথায় কাঠিন্যতা এনে বেশ রাগ দেখিয়েই বলল প্রেমা, এভাবে ফেলেই যখন দেবেন তো ন্যাকামো করে ধরেছেন কেন? আচ্ছা বেয়াদব তো আপনি। উচ্ছ্বাস প্রেমার দিকেই তাকিয়ে আছে তখনও, প্রেমাকে সম্পূর্ণ লক্ষ্য করছে। মেয়েটার চোখ, নাক, ঠোঁট, মুখ সবকিছুই পারফেক্ট লাগছে তার কাছে। এত সুন্দরীও হয়? ছবির চাইতেও আরো বেশি সুন্দরী এই মেয়ে। প্রেমার কথাই হুঁশে এলো আবারও। কি করছে বুঝতে পেরে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। তারপর গম্ভীর আওয়াজে বলল, তুমি এখানে কি করছো? প্রেমা কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ালো। পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। আসলে দোষ ওনার না, দোষ তার কপালের। এমন কপাল কারোর না হোক। এই ভাবনা ভেবে নিয়ে রেগে মেগে উত্তরে বলল, সেই এয়ারপোর্টের সামনে থেকেই তো ফলো করে আসছেন। এখন এসব নাটকের মানে কি? থতমত খেয়ে গেল উচ্ছ্বাস। গম্ভীর ভাব কেটে গিয়ে মুখে এসে ভর করল বিস্ময়। এই মেয়ে জানলো কিভাবে? উচ্ছ্বাসের এমন বিষয়ীভূত মুখশ্রী দেখে প্রেমা দাঁতে দাঁত চেপে বলে উঠল, একদম নাটক করবেন না আমার সামনে। জাস্ট শো অফের জন্যই এসেছি। আমি কালই চলে যাব। উচ্ছ্বাস বিরক্তি নিয়েই বলল, হ্যাঁ হ্যাঁ, চলে যেও। আমার কি? আপনার কিছু না, ডিভোর্স দিলেই তো পারেন। এত নটাঙ্কির দরকার ছিল না। উচ্ছ্বাসের ভুরু কুঁচকে এলো। ডিভোর্স? পরেক্ষণেই আবার বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ভেবে দেখব। এক্ষুনি ভাবুন, আর আমি এক্ষুনি চলে যাই। আপনার মুখ দেখারও স্বাদ নেই আমার। উচ্ছ্বাস রেগে মেগে তাকালো। প্রেমার একটু কাছে এসেই বলল, তাই? তাহলে এই জীবনে ডিভোর্স দেব না তোমায়। থাকো এভাবেই, আমাকেও পাবে না, আর না ডিভোর্স পাবে। প্রেমা উচ্ছ্বাসকে অনুকরণ করেই মুখ বেঁকিয়ে বলল, আমাকেও পাবে না? আরে, আমি কি আপনাকে পাওয়ার জন্য মরে যাচ্ছি নাকি? উচ্ছ্বাস বাঁকা হাসলো, আর একটু এগিয়ে এলো প্রেমার দিকে। প্রেমা তার কাঁধ বরাবর হবে। মেয়েটা পেছালো না, ঠায় দাঁড়িয়ে রইল জায়গাটায়। উচ্ছ্বাস এক ভুরু কুঁচকিয়ে বলল, মরে তো যাচ্ছ না, তবে মারতে চাই। মুখ বেঁকালো প্রেমা। এই লোকটার তার বিরক্তিকর ছাড়া আর কিছুই লাগছে না। প্রেমা আবারও সামনে হাঁটা ধরল। উচ্ছ্বাস ওখানেই দাঁড়িয়ে আছে, প্রেমার চলন দেখছে। এই রাতে কোনো ফুড শপ খোলা থাকবে না। শুধু শুধু গিয়ে লাভ নেই, পরে হারিয়ে গেলে আবার আমাকেই ভুগতে হবে। উচ্ছ্বাসের এমন গা জ্বালানো কথায় প্রেমার চলন থামল। পেছনে না ঘুরেই কাট কাট কণ্ঠে জবাব দিল, বাচ্চা নই আমি যে হারিয়ে যাব। আর ফুডশপ খোলা থাকলে থাকুক বা বন্ধ, আমি যাবই। বলেই হাঁটা ধরল প্রেমা। তার বাবা যদি সেই দিন তাকে বাধ্য না করতেন, তবে প্রেমা কখনোই এই বিদেশের মাটিতে ঘটা করে পা রাখত না। নেহাতি বাবার জোড়াজুড়ি আর তাজোয়ার পরিবারের জোড়াজুড়িতে এসেছে, না হলে এই লোকের মুখও দেখতে চায় না সে। স্কটল্যান্ডের রাস্তাগুলো নির্জন, তবে সাজানো। বাতাসে ভাসছে ভেজা পাতার গন্ধ। হঠাৎ প্রেমা দেখতে পেল একটা ছোট্ট ফুড শপের দোকানের নাম দ্য ওয়ার্ম বাইট। ওখানে লাইট জ্বলছে, মানে খোলা আছে এখনো। প্রেমার পেটে আওয়াজ হলো বুঝি। মাথা গরম, মুড খারাপ। এই সময় খাবারই সবচেয়ে বড় সান্ত্বনা। সে দ্রুত পা বাড়ালো সেই দিকে, ঢুকে পড়ল ভেতরে। ঘরটা গরম, মেঝেতে কাঠের গন্ধ। কোনায় আলতো জ্বলছে লাল হলুদ ফেরি লাইট। কাউন্টারে এক বৃদ্ধা বসে আছেন। বৃদ্ধা হাসি মুখে জিজ্ঞেস করলেন, সামথিং ওয়ার্ম লাভ? প্রেমা আশ্চর্য হলো না।
ঝুলিয়ে রাখা মেনুতে খাবারগুলো দেখে নিল আগে। বাঙালি খাবার তো পাবে না, তাই পছন্দসই খাবার অর্ডার করলো। 1 লিটল স্যুপ অ্যান্ড এ গ্রিল চিজ স্যান্ডউইচ প্লিজ। বৃদ্ধা হাসি মুখে সাই জানালো। প্রেমাও একটা খালি টেবিল রেখে বসে পড়ল। ফোন বেজে উঠল তার। তার মা কল দিচ্ছে। এই অসময়ে কেন? প্রেমা যে পৌঁছেছে সেটা বলতেই ভুলে গিয়েছিল। মনে পড়তেই মায়ের কলটা রিসিভ করলো। ওপাশ হতে প্রেমার মা বেশ চিন্তিত গলায় প্রশ্ন করলেন, পৌঁছেছিস মা? প্রেমা উত্তর দিল, হ্যাঁ। উচ্ছ্বাস আছে বাড়িতে? জানি না, রাস্তায় দেখলাম ঘেউ ঘেউ করছে একা একা। এরপর আর জানি না। আমি খেতে এসেছি বাইরে। ওপাশ হতে আফরা বেগম বিস্ময় নিয়ে প্রশ্ন করলেন, ঘেউ ঘেউ করছে মানে? জানি না। রেগে আছিস মা? তোর বাবার সাথে কথা বলবি না? আপাতত মুড নেই। একটু কথা বল না মা। বৃদ্ধা খাবারগুলো নিয়ে এলেন তখন। প্রেমা আর কথা বাড়াতে চাইল না। বলল, ভালো থেকো তোমরা, এখন রাখছি, বলে কলটা কেটে দিল। বৃদ্ধা খাবারগুলো টেবিলের ওপরে রেখে পুনরায় হেসে বলল, খেয়ে নাও। প্রেমা ততমত খেয়ে গেল বৃদ্ধার কথা শুনে। তীক্ষ্ণ নজরে বৃদ্ধাকে পর্যবেক্ষণ করলো। দেখতে ধবধবে সাদা, চুলের রঙও সাদা, বার্ধক্যের ছাপ চোখে মুখে স্পষ্ট। প্রেমা প্রশ্ন করে উঠল, আপনি বাংলা পারেন? বৃদ্ধা একটি চেয়ার টেনে বসল। তারপর হাস্য মুখে জবাব দিলেন, হ্যাঁ পারি। কিন্তু কিভাবে? বুঝলে মেয়ে, আমি অনেক বছর বাংলাদেশে ছিলাম। তুমি তো বাংলাদেশি তাই না? আমার বাবা বাংলাদেশি ছিলেন আর মা স্কটিশ। জি, আমি বাংলাদেশি। আজই এসেছো? জি। প্রেমা আমতা আমতা করছে। কি ডাকবে বুঝতে পারছে না। বৃদ্ধা বোধহয় বুঝলেন তিনি কি বলে উঠলেন, আমায় মিসেস লিয়া বলে ডেকো। প্রেমা হালকা হেসে বলল, নাম ধরে? হ্যাঁ, বাচ্চা মেয়ে, নাম ধরেই ডাকবে। প্রেমা হাসলো। বৃদ্ধা বললেন, আগে দেখিনি কখনো, আজই এসেছো। প্রেমা জবাবে বলল, জি। কোথায় উঠেছ? এই এলাকায়? জি। এখান থেকে কিছুটা দূরে তাজোয়ার। কি? তাজোয়ার বাড়িতে? বৃদ্ধাকে উৎসুক দেখালো। চেনেন বোধ হয়। প্রেমা মাথা ওপর নিচ নাড়াতেই বললেন, উচ্ছ্বাস, আই নো হিম। ছেলেটা খুবই ভালো আর ভদ্র। আমার শপে মাঝে মাঝেই আসে। বলেই হাসতে লাগলেন। প্রেমার মাথা গরম হলো উচ্ছ্বাসের নাম শুনে। সে খাওয়া আরম্ভ করলো। বৃদ্ধা হেসে আরো কিছু বললেন। প্রেমাও হো হা উত্তর দিচ্ছে। তখনই আরেকজন স্কটিশ লোক আসলেন। বৃদ্ধা চলে গেলেন। প্রেমা খাচ্ছে, গলা দিয়ে নামছে না ভালোভাবে এই খাবার। সারাদিনে একবার ভাত না খেলে কি চলে? প্রেমার চলে না। বিল মিটিয়ে মিসেস লিয়া থেকে বিদায় নিয়ে ফুড শপ থেকে বের হলো প্রেমা। শপের সামনে একটা লেক আছে আবার, দেখতে ভীষণ সুন্দর লাগছে। প্রেমা কিছুক্ষণ দাঁড়িয়ে হাওয়া খেলো। সারা রাত এখানেই থাকার প্রতিজ্ঞা করেছো নাকি? আমি কিন্তু বেশিক্ষণ আর থাকতে পারবো না। পরিচিত কণ্ঠে এমন কথা শুনে পাশে ফিরে তাকালো প্রেমা। উচ্ছ্বাসকে সে এখানে আশা করেনি। ভাবমূর্তি ভীষণ গম্ভীর লাগছে ছেলেটার, কণ্ঠেও গাম্ভীর্যতা বেশ। প্রেমা জবাবে বলো, এখানে কি করছেন? আর আমার থাকা না থাকার প্রতিজ্ঞা অপ্রতিজ্ঞা নিয়ে কি? আপনাকে থাকতে কে বলেছে? উচ্ছ্বাস হুট করে প্রেমার হাতটা ধরলো জোরে সোরে। ঈষৎ ব্যথায় প্রেমা মৃদু আওয়াজ করে উঠল। উচ্ছ্বাস বলল, বাচ্চা মেয়ে, আবার কথায় ঝাঁজ কত, বলেই টেনে নিয়ে যেতে শুরু করলো। প্রেমা বাধা দিলেও মানল না। সোজা বাড়ির সামনে নিয়ে এলো, হাত ছাড়লো না। দারোয়ান গেট খুলে দিল। এবারও হাত টেনে ধরেই নিয়ে যেতে লাগলো। আমাকে কি পশু মনে হচ্ছে নাকি? এভাবে টেনে নিয়ে যাওয়ার মানেটা কি? উচ্ছ্বাস দাঁতে দাঁত চেপে বলল, আমি যদি কুকুর হই তাহলে তুমিও মেয়ে কুকুরই। প্রেমা বুঝল না, সে কুকুর কখন হলো। প্রেমা রাগ দেখিয়ে এবার বেশ জোরে সোরে হাত ছাড়িয়ে নিল। এত বিরক্তিকর কেন লোকটা? আর এ কেমন বাজে স্বভাব! একেবারে হাত ধরলো। সাহস কত বড়! আপনি কুকুর হতেই পারেন, আমার সাথেই এমন আচরণের মানেটা কি? উচ্ছ্বাস বাড়ির দরজা খুলতে খুলতে বলল, মায়ের সামনে যে আমাকে কুকুর বলা হয়, তোমাকে যে কামড়ায়নি এটাই তোমার সৌভাগ্য নয় কি?
উচ্ছ্বাসের কথাটা শুনে প্রেমা স্পষ্ট বুঝে গেল মানুষটা তার কথা শুনেছে। তাহলে কি আড়ি পেতেছিল? প্রেমা বিরক্তি ঝরা গলায় বলে উঠল, অন্যের কথায় আড়ি পাতা খুবই বাজে একটি স্বভাব। উচ্ছ্বাসও একই ভঙ্গিমায় বলে উঠল, অন্যের নামে গীবত গাওয়াও বাজে স্বভাব। প্রেমা দাঁতে দাঁত চেপে বলল, আমি যা সত্য তাই বলেছিলাম, আর আমিও যা করা উচিত তাই করছিলাম। উচ্ছ্বাস মূল দরজায় বিশাল তালাটা খুলছে তখন। প্রেমা কাট কাট আওয়াজে বলল, ভারী বেয়াদব লোক তো আপনি। মেয়েদের মতো ঝগড়া করছেন? ঝগড়া না, শুধু তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রেমা আর কিছু না বলেও বিড় বিড় করে বলল শুধু, বেয়াদব। উচ্ছ্বাসও বিড় করেই বলল, খুব আদব আছে জানো তার। দরজা খুলে ভেতরে ঢুকলো উচ্ছ্বাস। প্রেমা বুঝতে পারছিল না ঢুকবে কিনা। তার এই বাড়িতে যেতেও অস্বস্তি লাগছে। উচ্ছ্বাস ভেতরে থেকেই বলে উঠল এবার, ওখানেই দাঁড়িয়ে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হলে নাকি? নাকি তুমি চাইছো কোলে করে ভেতরে নিয়ে আসি? প্রেমা এবার বেশ রেগে মেগে ভেতরে ঢুকলো। ভেতরে এসে আশেপাশে চোখ পড়তেই অবাক হলো। বাড়িটার বাইরের সৌন্দর্যর চাইতে আভ্যন্তরীণ সৌন্দর্য বেশি। প্রেমা এদিকে ওদিকে তাকাচ্ছে। বাড়ির সবকিছু সুন্দর হলেও বেশ অগোছালো লাগছে তার কাছে। উচ্ছ্বাস প্রেমাকে এদিকে ওদিকে তাকাতে দেখে উচ্ছ্বাস নিজেও তাকালো। বেশ অগোছালো করে রেখেছে সে। লজ্জা পেল। ওপরে রুম আছে, যেখানে ইচ্ছা থাকতে পারো। উচ্ছ্বাসের এমন কথায় প্রেমা ফিরে তাকালো তার দিকে। লোকটার ভাব এমন যেন প্রেমা তার সাথে থাকতে মরিয়া হয়ে উঠেছে। পাগল নাকি? দরকার হলে প্রেমা রাস্তায় থাকবে, তবুও এই লোকের সাথে নয়। প্রেমা মুখ গম্ভীর করে জবাবে বলল, আপনার সাথে থাকার জন্য যেন মরিয়া হয়ে উঠেছি আমি? ফালতু। উচ্ছ্বাস থতমত খেয়ে গেল। আমি বললাম কি আর সে বুঝলো কি? এই কথায় কথায় ঝগড়া করবেন না তো, আজব। তুমিও না বুঝে কথা বলবে না তো, আজব। আপনি যে পুরুষ আমার সন্দেহ হচ্ছে। উচ্ছ্বাসও একই ভঙ্গিমায় বলল, আর তুমিও যে মানুষ এই নিয়ে আমারও সন্দেহ আছে। মুখ সামলে কথা বলুন। তুমিও বুঝে শুনে জেন্ডার চেঞ্জ করো। সি, সি টু। প্রেমা আর কথা বাড়ালো না। উচ্ছ্বাসের ফোনেও কল এলো তখন। উপমা বেগম কল দিয়েছেন। উচ্ছ্বাস রেগে মেগে কলটা রিসিভ করে সরাসরি বলে উঠল, এই ঝগড়ুটে মেয়ে এখানে কি করছে? প্রেমা রেগে তাকালো, বলল, মুখ সামলে। উচ্ছ্বাস বিরক্তি নিয়েই বলল, তোমার সাথে কথা বলছি না। আমার নামে ফালতু কথা তো বলছেনি। ওপাশ হতে উচ্ছ্বাস প্রেমার ঝগড়ার আওয়াজে শুনে তাজওয়ার পরিবারের সবাই বুঝে গেল প্রেমা পৌঁছে গেছে। সাথে দুজনের ঝগড়াও হয়েছে নিশ্চয়। মহসিন তাজওয়ারকে হাসতে দেখা গেল। উপমা বেগম তাকালেন। মহসিন তাজওয়ার বলে উঠলেন, ঝগড়া থেকে ছেলে মেয়ে দুটোর ভালোবাসা হয়ে যাবে। উপস্থিত সবার সামনে এমন কথা মুখ ফসকে বলে নিজেও যেন লজ্জায় পড়লেন তিনি। এদিকে উপমা বেগম উচ্ছ্বাসকে বলে উঠলেন, আহ বাবা, এমন করছিস কেন? প্রেমার মতো লক্ষ্মীমন্ত একটি মেয়েকে এসব কথা বলিস না। এপাশ হতে উচ্ছ্বাস প্রেমাকে ওপর নিচ দেখে বলে উঠল, লক্ষ্মী? হাই মাই ফুট। প্রেমা এবার রাগ নিয়ে এগিয়ে গেল উচ্ছ্বাসের দিকে। বেখেয়ালি উচ্ছ্বাসের একদম সামনে আসতেই কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়ে গেল উচ্ছ্বাসের ওপরে। উচ্ছ্বাস নিজেও তাল সামলাতে না পেরে আকস্মিক ঘটনায় নিজেও পড়ে গেল ফ্লোরে। ফোনটা পড়ে গেল দূরের সিটকে। প্রেমা পড়ল উচ্ছ্বাসের বুকে। সিনেমাটিক মুহূর্তক্ষণ তৈরি হলো নিমেষেই। উচ্ছ্বাসের চোখ গিয়ে আটকালো প্রেমার ঠোঁটের কোণের নিচের দিকে, ছোট্ট একটা তিলটার ওপর। ঢোক গিলল ছেলেটা। মেয়েটার চোখে মুখে চুলগুলো পড়ছে। তার ধারণাই নেই তার হাত গিয়ে পড়ে আছে প্রেমার পিঠের ওপর। প্রেমা ছাড়ানোর চেষ্টা করলে উচ্ছ্বাস হুঁশে এলো। মাথা ঝাঁকিয়ে ছেড়ে দিল। প্রেমা দ্রুত উঠে দাঁড়ালো। উচ্ছ্বাস তখনও শুয়ে আছে। মেয়েদের ধারের কাছে খুব কমই যায়। ভার্সিটি লাইফেও মেয়ে বন্ধু ছিল না, শুধু ক্রিস্টিনা বাদে। ওই মেয়েও কোনোদিনও তার কাছে ঘেঁষেনি। তাই প্রেমার এমন এত কাছে আসাতে শরীরে শর্ট লাগার মতো অনুভব হলো। অদ্ভুত, খুবই অদ্ভুত।
জিনিসপত্র এত অগোছালো, সি! ছেলে হয় বলে কি একা থেকে একটু জিনিসপত্র গোছানো যায় না? উচ্ছ্বাসের হুঁশ এলো এবার। উঠে দাঁড়ালো সেও। আবারও প্রেমার ঠোঁটের কোণের নিচের সেই তিলটার দিকে চোখ গেল। মেয়েটা সত্যিই অনেক সুন্দরী। পরপরই প্রেমার কথা মাথায় আসতেই নিজের সমস্ত ধারণা দূরে ছুঁড়ে এবার নিজেকে বেশ শান্ত রেখেই হাসি মুখে বলে উঠল, বউয়ের জন্য রেখে দিয়েছি। বউ থাকতে আমার এসব করার কোনো মানেই হয় না, তাই আমি গেলাম। প্রেমা দাঁতে দাঁত চেপে বলল, আমি কিচ্ছু পারবো না। হাসলো উচ্ছ্বাস, তাহলে স্বীকার করছো যে তুমি আমার বউ? প্রেমা চুপ হয়ে গেল, বলতে পারল না কিছুই। বরং সে সিঁড়ির দিকে হাঁটা ধরল। উচ্ছ্বাস হেসে উঠল ঠোঁট কামড়ে। তার ভালো লেগেছে ভীষণ। তার ভাবতেই অবাক লাগছে যে সে আজ রাত হতে কোনো মেয়ের সাথে থাকবে। ভাবতেই তো কেমন লাগছে বাপরে। উচ্ছ্বাস ভাবল, আচ্ছা, মেয়েটা রান্না করতে পারে কি? কাল কি রান্না করবে? উচ্ছ্বাস ভাবনা বাদ দিল, দেখা যাবে বিষ খাইয়ে মেরে না ফেলে আবার। এই ভেবে গলায় হাত দিল, মরার অভিনয় করলো একা একা। প্রেমা ওপর থেকে সেটা দেখছে। এই লোক কি পাগল? এমন করছে কেন? আর দেখলো না। সে সামনে এগিয়ে গিয়ে রুম খুঁজতে লাগলো। অনেকগুলো রুমই দেখা যাচ্ছে। দূরের বিশাল বারান্দাটাও দেখা যাচ্ছে। ওপাশের আলো জ্বলছে, তাই দেখতে গেল সেই দিকে। একটা নারকেল গাছও দেখা যাচ্ছে কাছাকাছি। সেই দিকে এগিয়ে গিয়ে একেবারেই হতভম্ব প্রেমা। বাড়ির সামনের টুকুর দেখে অবাক হয়েছিল, কিন্তু এটা তো পুরোই স্বপ্ন। প্রেমাদের বাড়িটাও বিশাল। কি নেই মির্জা বাড়িতে? সবই আছে। তবে এই উচ্ছ্বাস তাজওয়ারের বাড়িটা যেন আলাদা রূপ বহন করে। ঝলমলে আলোয় সজ্জিত সুইমিং পুল, সামনেই সারি সারি নারকেল গাছ দেখা যাচ্ছে। দূরে পানি দেখা যাচ্ছে, হয়তোবা লেক কোনো। প্রেমা মুগ্ধ চোখে দেখল কিছু সময়। সন্ধ্যাবেলার সূর্যাস্তের সময় দেখতে বেশ বেশি ভালো লাগবে নিশ্চয়। এই তো পুরাই কাল্পনিকের মতো সুন্দর। প্রেমার মন টিকে গেল এখানে। পাশেই একটা রুম আছে। প্রেমার চোখ গেল সেখানে। প্রেমা ঠিক করলো এই রুমেই সে থাকবে। তবে দুটো রুম আছে, বাম দিকে একটা, ডান দিকে একটা। প্রেমা ডান দিকেরটার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে যাবে, এর আগেই পেছন থেকে উচ্ছ্বাস বলে উঠল, ওই রুম আমার। তারপর দ্রুত এগিয়ে এসে মাথায় হাত দিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, তুমি তো দেখছি বাসর করার জন্য একেবারে রেডি হয়ে এসেছো। প্রেমা জ্বলন্ত চোখে তাকালো। উচ্ছ্বাস ভড়কে গেল। প্রেমা ক্রুদ্ধ স্বরে বলে উঠল, যেখানে আপনার চেহারা দেখারও কোনো ইচ্ছে নেই সেখানে এসব ভাবনা বৃথা। বলেই বাম দিকের রুমটার দিকে পা বাড়ালো। দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। উচ্ছ্বাসের সামনে জোরে সরে দরজা লাগিয়ে দিল। কেঁপে উঠল উচ্ছ্বাস। বিড়বিড় করে বলে উঠল, মেয়েটা দেখি দরজা জানালা সব ভেঙে ফেলবে। প্রেমা রুমে ঢুকে পুরো রুমটা দেখল। সবকিছুই বেশ পরিষ্কার আছে। এই এত বড় বাড়িতে এই ছেলে থাকে কিভাবে? অদ্ভুত বিষয় হলো এই রুমের পুরোটাই গোলাপি রঙা। গোলাপি তো মেয়েদের পছন্দের রং। প্রেমার পছন্দের রং অবশ্য সবুজ। তবে এই রুমের এমন রঙের মানেটা কি? এই ছেলে মেয়েদের এনে রাখে নাকি এখানে? বিদেশি ছেলে এমন কাজ করবে না, এর কি গ্যারান্টি আছে? রুমের মাঝ বরাবর খাটটাও পুরোটাই গোলাপি। বেডশিট থেকে শুরু করে বালিশ সবকিছুই গোলাপি। পাশের সেন্টার টেবিল থেকে শুরু করে রুমের সমস্ত জিনিসপত্রই গোলাপি। বুকশেলফ আছে একটা, কিন্তু দুই একটা ছাড়া বেশি বই নেই। অবশ্য প্রেমা তেমন বই পড়ুয়া নয়। ঘড়ির দিকে চোখ পড়তেই দেখলো রাত 2টা বাজে। প্রেমার ঘুম পাচ্ছে না। সে তার প্রয়োজনীয় জামা কাপড় এনেছে, তবে ব্যাগটা কোথায়? প্রেমা পড়ল বিপদে। ব্যাগটা আবার কোথাও রেখে আসেনি তো? দ্রুত দরজাটা খুলে বাইরে যাবে, তবে দরজা খুলতেই দেখল ব্যাগটা দরজার সামনেই রয়েছে। বাড়িতে সে আর উচ্ছ্বাস ছাড়া আর তো কেউ নেই। তবে উচ্ছ্বাসই রেখেছে হয়তো। লোকটার আক্কেল আছে বটে। ব্যাগ হাতে নিয়ে রুমে ঢুকলো প্রেমা। ব্যাগ হাতে সমস্ত জামা কাপড় গুছিয়ে রাখলো কাওয়ার্ডে। বেশি দিন থাকার নিয়ত নেই।
তাই খুব কমই কিছু এনেছে, শাওয়ার নেওয়ার দরকার তার। তাই প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আধা ঘন্টা পর বেরিয়ে এলো মাথার চুল মুছতে মুছতে। বারান্দায় গেল। বারান্দাটা বিশাল, তবে কোনো ফুলের গাছ নেই, শুধু একটা বেতের সোফা আছে, ওটাও গোলাপি রঙা। এই লোক গোলাপি রং পছন্দ করে নাকি? প্রেমা একবার উচ্ছ্বাসের রুমের দিকে, বারান্দার দিকে তাকালো। অন্ধকার দেখা যাচ্ছে, ঘুমাচ্ছে হয়তো। প্রেমাও ঠিক করলো সে ঘুমাবে, রুমে ঢুকতেই যাবে। এমন সময় কেউ ডাকলো, পারলে কিছু রান্না করিও। প্রেমা ভালোভাবে বুঝলো না কথাটা, বলল, কি? বললাম, পারলে আগামীকাল কিছু রান্না করো, দেশি খাবার। প্রেমা মুখ ঘুরিয়ে বলল, আমি রান্না করতে পারি না। উচ্ছ্বাস বিরক্তি নিয়ে চ শব্দ উচ্চারণ করে বলল, খেতে নিশ্চয়ই পারো। সেটা তো আপনিও পারেন, যত্তসব। বলেই রুমে চলে গেল প্রেমা। উচ্ছ্বাস মুখ ভেঙালো। এই মেয়ে এসেও কি লাভই বা হলো কে জানে। ভোর 7টার দিকে ঘুম ভাঙল প্রেমার। পাখির কিচিরমিচির আওয়াজে সকালটা স্নিগ্ধই লাগলো। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিল। রুম থেকে ধীর পায়ে বের হলো। উচ্ছ্বাসের দরজা ভেতর থেকে লাগানো বোধ হয়। মানে, এখনো ঘুমাচ্ছে? প্রেমার খিদে পেয়েছে। ভাত না খেলে তার পেটটা ভরে না। পিওর বাঙালি বোধ হয়। পা টিপে টিপে নিচে এলো সে। রান্নাঘরে গিয়ে দেখবে কি কি আছে রান্না করার মতো। অনেক ভালো রান্না পারে সে। গতকাল উচ্ছ্বাসকে মিথ্যা বলেছিল। রান্নাঘরটায় এসে দেখলো একেবারেই অগোছালো। এই লোক এত অগোছালো কেন? প্রেমা আগে রান্নাঘরের সবকিছু গুছিয়ে নিল। তারপর ফ্রিজ খুলে দেখলো কি কি আছে। সবজি অনেক কিছুই আছে। প্রেমা শুরু করলো এবার কাটা বাছা। ভাবলো নিজের জন্য কিছু রাঁধবে নাকি। পরেক্ষণে ভাবলো সে কি আর এতই নিষ্ঠুর। হায়। রান্না শেষ হলো সকাল 10টা বাজে তখন। খুব বেশি কিছু রান্না করেনি। ফ্রিজে থাকা মুরগির মাংসের ঝোল করেছে, চিংড়ি ভুনা আর এক পদ সবজি। ছেলেটা কি নিজে রান্না করে খায় নাকি? তাহলে গতকাল ওভাবে বলার মানে কি? কলিং বেল বেজে উঠল হঠাৎ। প্রেমা শুধু ভাবছিল সে ভাত খাবে কি না এখন। কলিং বেলের আওয়াজ শুনে ভারী চমকালো। এই সময়ে কে এসেছে আবার? দরজার সামনে গিয়ে পিপ হোল দিয়ে দেখলো কে। একটা মেয়েকে দেখতে পেল প্রেমা। প্রেমা ভারী অবাক হলো। এই মেয়ে এই সময়ে এখানে কি করছে? দরজা খুলে দিল সে। নওরিন এসেছে উচ্ছ্বাসকে প্রপোজ করতে। এই সকাল সকাল! ব্যাপারটা এমন আজ যেন সারাদিন ঘুরবে। তবে দরজা খুলে দিতে গিয়ে কোনো মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেও ভূত দেখার মতো চমকে গেল। প্রেমা একটা বাঙালি মেয়েকে দেখে খুবই অবাক। বাংলায় বলবে নাকি ইংলিশে বলবে বুঝে উঠতে পারছে না। বাংলাতেই প্রশ্ন করে উঠল, কাকে চাই? নওরিন দাম্ভিকতার সাথেই বলল, আমি উচ্ছ্বাস তাজওয়ারের গার্লফ্রেন্ড। বাইরে সূর্যের দেখা নেই, মেঘলা আকাশ। বৃষ্টি পড়বে পড়বে এমনও নয়, আবার সূর্য উঠবে এমনও নয়। তবু অদ্ভুত সুন্দর দিন। দিনটা সুন্দর আর শান্ত হলেও প্রেমার মন শান্ত থাকতে পারল না। সামনে নাকি উচ্ছ্বাসের গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। ওপর নিচ দেখে নিয়েছে কিছুক্ষণ আগে। হাতে একটা গোলাপ ছিল, লাল গোলাপ, যেটা আপাতত পেছনে লুকিয়ে রেখেছে। ভাবটা এমন যেন সে কিছু লুকাতে চাইছে প্রেমার থেকে। লাল গোলাপ কি উচ্ছ্বাসকে দিতে এসেছিল নাকি? মেয়েরা এভাবে সকাল সকাল ছেলেদের গোলাপ কবে থেকে দেওয়া শুরু করলো? প্রেমা ভাবলো, উচ্ছ্বাসকে একদিক থেকে এমন না লাগলেও অন্য দিক থেকে মনে হয় যে এর প্রেমিকা থাকাটা স্বাভাবিক। তবে প্রেমা নিতে পারছে না আপাতত। হয়তোবা স্বামী বলে, স্বামীর নামে এমন কিছু সহ্য করতে পারছে না। জেলাস? হঠাৎ প্রেমা, হ্যাঁ, জেলাসি। কেন থাকতে হবে গার্লফ্রেন্ড? মুহূর্তেই প্রেমার রাগ উঠে গেল। বাড়িতে বউ থাকা অবস্থায় প্রেমিকা কেন আসবে? চোয়াল শক্ত হয়ে এলো। শক্ত হলো কণ্ঠস্বরও। ক্রুদ্ধ স্বরে বলে উঠল, আর আমি হচ্ছি উচ্ছ্বাসের স্ত্রী। এখন চলে যাও এখান থেকে। আর একবার তোমাকে যদি এই বাড়ির সামনে দেখি, তবে পা জোড়া কেটে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তারপর সপ্তাহে সপ্তাহে রাস্তার কুকুরদেরকে খাওয়াবো।
বলেই মুখের ওপরে ধরাম করে দরজাটা লাগিয়ে দিল প্রেমা। মাথা গরম হয়ে আছে তার। কত বড় সাহস মেয়ের! আর উচ্ছ্বাসও বলিহারি! আরে বেটা, ভুলে গেছিস নাকি যে বাড়িতে বউ আসবে? ফষ্টি নষ্টি করার জন্য প্রেমিকাকে ডাকার কি দরকার এখন? প্রেমার মন চাচ্ছে উচ্ছ্বাসের রুমে গিয়ে ছেলেটার মুখে পানি ছুঁড়ে মারতে। মেরে ফেলবে প্রেমা একদম। সাহস কত বড়! হোক না সে মন্ত্রীর ছেলে। দরকার হলে উচ্ছ্বাস আর তার প্রেমিকাকে মেরে জেলের ভাত খাবে। তাও এমন দুঃসাহস প্রেমার সাথে দেখানোর মোটেও উচিত হয়নি উচ্ছ্বাসের। এদিকে নওরিন বোকা বনে গেল। উচ্ছ্বাসের স্ত্রী? ক্রিস্টিনার থেকে শুনেছিল উচ্ছ্বাসের স্ত্রী আছে, তবে বাংলাদেশে। এ এখানে এখন এলো? নওরিন আজকের মতো সেখান থেকে চলে গেলেও ভেবে নিল সম্পর্ক বেশি দিন টিকবে না ওদের। প্রেমা ডাইনিং এর সামনে দাঁড়িয়ে এলো। তার খিদে পেয়েছে, আপাতত খাবে। খেয়ে দেয়ে খাবার দাবার সব গুছিয়ে রাখবে। উচ্ছ্বাসকেও আজ ভাত দেবে না, বাইরে থেকে খেতে পারলে খাবে। ওর রান্না করা খাবার উচ্ছ্বাসকে আজ কেন শুধু খাওয়া? কখনোই না, কখনোই দেবে না। রাগ নিয়ে হাত ধুয়ে এসে খাবার শুরু করলো প্রেমা। প্রথম লোকমা মুখে দিতেই অমৃত লাগলো, যেন কত বছর পর ভাত পেয়েছে সে। বিদেশের মাটিতে এসেই কি এমন লাগছে নাকি কখনো? নিজের না রান্না এত সুস্বাদু কখনোই লাগেনি প্রেমার। খাওয়া দাওয়া শেষে সবকিছু ধুয়ে খাবারগুলো এক জায়গায় রেখে দিল উচ্ছ্বাসের নাগালের বাইরে আর কি। এরপর ভাবলো বাড়ির পেছনের দিকটায় যাবে। গতকাল রাতে ভালো লেগেছিল খুব। বাড়ির দরজার সামনে যেতেই পেছন থেকে উচ্ছ্বাসের ঘুমু ঘুমু কণ্ঠস্বর ভেসে এলো, গুড মর্নিং। প্রেমার রাগ মাথায় উঠে এলো। শান্ত রাখলো নিজেকে। মনে মনে ভাবলো, তোর গুড মর্নিং আজ আমি বের করছি। মুহূর্তে সিদ্ধান্ত পাল্টালো প্রেমা। সে হ্যাঁ না কিছুই বলল না। পেছনে ঘুরে উচ্ছ্বাসের দিকেই যাওয়া শুরু করলো। উচ্ছ্বাস নিচে নামছিল। প্রেমা এগিয়ে গেল সেই দিকেই। মুখ গম্ভীর তার। উচ্ছ্বাস চোখ ডলতে ডলতে এগিয়ে আসছে তখন। সিঁড়ির আর এক ধাপ বাকি। পাশাপাশি হলো দুজন। প্রেমা হালকা থেমে গেল। উচ্ছ্বাস ঘুম ঘুম চোখে তার দিকেই তাকিয়েছিল। নিচে পা রাখতেই তখনই প্রেমা নিজের পা বাড়িয়ে দিল। এতে করে উচ্ছ্বাস ব্যালেন্স হারিয়ে একেবারে নিচে পড়ে গেল উপুড় হয়ে। সকাল সকাল সবে মাত্র ঘুম থেকে উঠল বেচারা ছেলেটা, এখন তখনও যেন বুঝলো না কিছুই কি হয়েছে। প্রেমা বুক ভরে শান্তি নিল। মজা লাগছে তার। একে আরো শাস্তি দেবে আজ। এদিকে উচ্ছ্বাস উপুড় হয়ে পড়ে আছে। হাঁটুতে ব্যথা হয়েছে আর তালুতেও। মুখে একটু ব্যথা পেয়েছে। মস্তিষ্ক অসচল থাকায় বোধে আসছে না হলোটা কি। প্রেমা ততক্ষণে আবারও নিচে নেমে সামনে হাঁটা শুরু করলো। বউ রেখে এভাবে পরকীয়া বের করাবে সে। উচ্ছ্বাসের জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বে, তারপর ডিভোর্স দিয়ে দিবে। উচ্ছ্বাস মুখে হাত দিয়ে বলে বসলো ফ্লোরের ওপরে। বুকে হাত দিল। বুকের কিঞ্চিত ব্যথা পেয়েছে। সে বেকুবের মতো বলে উঠল, এটা কি হলো? প্রেমার চলন থেমে গেল। পেছনে ঘুরে তাকিয়ে দাঁতে দাঁত পিষে নিজেই প্রশ্ন করলো, কি হলো? বাই এনি চান্স তুমি আমাকে ল্যাং মেরেছো নাকি? সকাল সকাল এই ফুটবল খেলার মানেটা কি? আমি তো আর গোল দিতে যাচ্ছিলাম না। আমার কি ঠেকা পড়েছে সকাল সকাল আপনার সাথে ফুটবল খেলবো? আজব বেয়াদব মার্কা কথাবার্তা। উচ্ছ্বাসকে বাচ্চাদের মতো লাগছে ফ্লোরে বসা অবস্থায়। সে হঠাৎ উঠে দাঁড়ালো। প্রেমা ছেলেটাকে ওপর নিচ দেখে নিল। ছেলেটার ট্রাউজার পরেছে আর ওপরে টি শার্ট। লম্বাও অনেক, নাই বললে 6 ফুট এবং কিংবা 2 ইঞ্চি হবে। এ তো সবার চাইতেই লম্বা। আর্মি ম্যান হলে ভালোই মানাতো। বডিও আছে বেশ। চুলের কাটিংও অমনই, ছোট ছোট চুল। লোকটা দেখতে খারাপ নয়। চোখগুলোও বেশ বড় বড়। ঠোঁটটা মেয়েদের ঠোঁটের মতো গোলাপি। বাপরে! প্রেমার ঠোঁটে ঠোঁট চাপলো। দ্রুত মুখ ঘোরালো। কি একটা অবস্থা! ছি, কিভাবে তাকিয়েছিল সে! নজর কম দাও। উচ্ছ্বাসের এমন কথায় প্রেমা রেগে গেলেও ঘুরে তাকালো না। রেগে মেগে বলল, আমার ঠেকা পড়ছে আপনার অমন খ্যাত চেহারায় নজর দিব। উচ্ছ্বাসের ভুরু কুঁচকে এলো। হোয়াট খ্যাত?
হ্যাঁ, খ্যাত। বাংলাদেশিরা পারেও বটে। হাই, ভাবটা এমন যেন বাংলাদেশি না। বাংলাদেশি, তবে আমি ছোট থেকেই এখানে। প্রেমা মুখ ভেঙালো। সে সামনে হাঁটা ধরলো, কথা না বাড়িয়ে। তবে বাঁধ সাধলো উচ্ছ্বাস। এই ছেলে বলে উঠল, এই দাঁড়াও প্রেমা, আমাকে ফেলে দেওয়ার মানেটা কি? আর আমি কি খ্যাত হ্যাঁ দেখতে? তখনই আবারও কলিং বেলটা বেজে উঠল। প্রেমা জ্বলন্ত চোখে আগে উচ্ছ্বাসের দিকে তাকালো, এই ভেবে যে নিশ্চয়ই ওই প্রেমিকা এসেছে। প্রেমা কাঠিন্য গলায় বলল, ক্যারেক্টার এত ঢিলা কেন হ্যাঁ? বিদেশের মাটিতে পা পড়তেই ক্যারেক্টারলেস ক্যারেক্টারলেস হতে হবে কেন? বলেই সামনে হাঁটা ধরলো ঝাড়ু আনার জন্য। উচ্ছ্বাস তো কিছুই বুঝল না, তবে তার আত্মসম্মানে লাগলো। সে বিদেশে থাকে, তবে কখনো প্রেম পর্যন্তও করেনি। তবে বারে গিয়ে ড্রিঙ্কস করেছে, তবে কোনো মেয়েদের দিকে ভালোভাবে পর্যন্তও তাকায় না। তবে এই মেয়ের ওইসব কথার মানেটা কি? এই মেয়েকে সে দেখে ছাড়বে বলে গম্ভীর স্বরে নিজেও বলে উঠল, মুখ সামলে কথা বলা মেয়ে, গতকাল থেকে তোমার বকবকানি সহ্য করছি। আর না, তুমি আমার বা এর মাঝেই প্রেমা ঝাড়ু না পেয়ে রুটি বানানোর বেলুন নিয়ে আসে। উচ্ছ্বাসের পিঠলে চমকে উঠল। ওর মাথায় ফাটাবে নাকি আবার এই মেয়ে? উচ্ছ্বাসের দিকে এগিয়ে আসছিল। উচ্ছ্বাস ভয় পেয়ে বলে উঠল, আমি আর কিচ্ছু বলবো না, সরি সরি, আই এম রিয়েলি সরি, ইউ ক্যান। প্রেমা তাকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে গেল। তখনই আবারও কলিং বেলটা বাজলো বারংবার। উচ্ছ্বাস থতমত খেয়ে গেল, এই মেয়ে করবেটা কি? প্রেমা দ্রুত গিয়ে দরজাটা খুলে কোনো কিছু না ভেবে মাথায় নয়, বাম হাতে জোরে সোরে আঘাত করে বসলো। মাথায় দিলে মারাও যেতে পারে, তাই এমন কাজ করলো না। তবে আর্তনাদের আওয়াজ শুনে আর চেহারা দেখতেই প্রেমা নিজেও থতমত খেয়ে গেল। একটা ছেলে মাটিতে বসে পড়েছে। উচ্ছ্বাস দৌড়ে এলো। নাইফ মাটিতে বসে আর্তনাদ করছে তখন, আর বলছে, আমি কিচ্ছু করিনি তো। বাম হাত ধরে আছে, ব্যথা পেয়েছে ভীষণ, হাতের কবজিতে লেগেছে, হাড়ে ব্যথা পেয়েছে বোধহয়। উচ্ছ্বাস কি করবে আর না করবে ভেবে পেল না, কি প্রতিক্রিয়া দেখাবে সেটাই ভেবে পেল না। প্রেমা নিজেও অবাক, বেলুনিটা হাত থেকে পড়ে গেছে ততক্ষণে। উচ্ছ্বাস নাইফকে ধরে ওঠালো আর প্রেমাকে ঝাঁঝালো গলায় বলল, পাগল হয়েছ? আসতে না আসতেই সকাল সকাল কি শুরু করেছো? নাইফ প্রেমার দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, আমি কিছু করিনি রে ভাই, আমার হাত হয়তো ভেঙে গেছে। ভাবি অনেক জোরে মেরেছে। ভাবি নিশ্চয় রেসলার হওয়ার ছিল, ভুলবশত জনবসতি এলাকায় এসে পড়েছে। এ কথা শুনে উচ্ছ্বাস প্রেমার দিকে তাকালো। একটু আগে তাকে যেভাবে ফেলে দিল, তার তো মনে হয়েছে ফুটবলার। আসলে মেয়েটা কি? হাসপাতালটির নাম রয়্যাল ইনফার্মারি অফ এডিনবার্গ। এডিনবার্গ শহরের জনপ্রিয় এবং আধুনিক একটি হাসপাতাল। হাসপাতালে ভিড় নেই, মানুষগুলো যে যার মতো। নাইফকে অর্থোপেডিক ওয়ার্ডে একটি কেবিনে ভর্তি করানো হয়েছে। ছেলেটা হাতে সত্যি গুরুতর ব্যথা পেয়েছে। উচ্ছ্বাস নাইফ রেখে সামনে বসে আছে গম্ভীর মুখে। নাইফ মাথা নিচু করে থাকলেও বরাবরই মাথা তুলে একবার উচ্ছ্বাস তো একবার প্রেমার দিকে তাকাচ্ছে। প্রেমা অদূরে দাঁড়িয়ে আছে, তারও মুখ গম্ভীর। প্রেমার ভাষ্য মতে তার কোনো দোষ নেই এখানে, কারণ সে তো আর জানতো না এই গর্ধবটা এমন অসময়ে আসবে। সব দোষ ওই উচ্ছ্বাস বেকুবের। ওই ক্যারেক্টারলেস যদি পরকিয়া না করতো, তবে তো এমনটা হতো না। এখন কেমন লাগছে? ব্যথা কি আছে নাকি গেছে? উচ্ছ্বাসের এমন কথায় নাইফ বলে উঠল, এটা কেমন কথা ভাই? এত দ্রুত কিভাবে কমবে? প্রেমা বিড়বিড় করে উঠল, ব্যাকুলের কাছে ব্যাকুলতা ছাড়া আর কি আশা করা যায়? কথাটা শুনলো উচ্ছ্বাস, ভুরু কুঁচকে প্রেমার দিকে তাকিয়ে বলল, আমাকে নিয়ে বললে নিশ্চয়। আমি কি আপনার নাম উল্লেখ করে বলেছি? আজব, কেন যেন তোমার সব খারাপ কথার পেছনে আমি নিজেকে দেখতে পাই। কারণ আপনি যে ওটাই। তুমি খুব বেয়াদব। আপনি আমার থেকেও এক ধাপ ওপরে। তুমি ব্যাককলের মতো কাজ করছো আজ। এটার কোনো ক্ষমা হয় না। প্রেমা মুখ বেঁকিয়ে বলল,
এক বন্ধু খারাপ হলে আরেক বন্ধুর কপাল পুড়বেই। উচ্ছ্বাস বলল, না, মানে? আপনার চরিত্রহীনতার জন্যই এই নিরীহ প্রাণীটার আজ এই দশা। নাইফ প্রেমার দিকে অবাক চোখে তাকালো। তাকালো উচ্ছ্বাসও। উচ্ছ্বাস ভ্রুকুটি করে বলে উঠল, চরিত্রহীন? সাথে নাইফও বলে উঠল, প্রাণী। প্রেমার এই লোকের সামনে থাকতেও এখন যেন ঘৃণা লাগছে। বেটা ক্যারেক্টারলেস। প্রেমা মুখ কেমন করে যেন বলে উঠল, চরিত্রহীন মানে বোঝেন না? চরিত্রহীন মানে হলো যার চরিত্রের ঠিক নেই। উচ্ছ্বাস রেগে উঠে দাঁড়ালো, বলল, মুখ সামলে কথা বলো প্রেমা। তোমার সবকিছু গতকাল রাত থেকে সহ্য করছি, তবে আমার চরিত্র নিয়ে আঙ্গুল তোলার আগে তোমার ভাবা উচিত ছিল। এসব মোটেও আমি সহ্য করব না। তুমি কালই চলে যাবে। প্রেমাও রেগে গেল। সে কি এই চরিত্রহীনতার সাথে থাকতে এসেছিল নাকি? রেগে চোখ মুখ লাল হয়ে এলো। ক্রুদ্ধ হয়ে বলল, যা সত্যি তা তো গায়ে লাগবেই। সকাল সকাল গার্লফ্রেন্ড বাড়িতে এসে নিশ্চয় বলবে না আমি উচ্ছ্বাস, তাজওয়ারের প্রেমিকা। স্ত্রী থাকতেও পরকীয়া করার যে ব্যাপারটা, গায়ে লাগারই কথা, কারণ আপনি নিজেই সেটা। আর বড় কথা হলো, আমার এতটাও খারাপ দিন আসেনি যে আপনার মতো চরিত্রহীনের সাথে থাকার জন্য ড্যাং ড্যাং করে লাফিয়ে লাফিয়ে স্কটল্যান্ড এসেছি। এসব ভাবনা থাকলে এক্ষুনি মাথা থেকে ঝেড়ে ফেলুন। হন না কেন আপনি কোনো মন্ত্রীর ছেলে? আমিও তো এসবে গুরুত্ব দেই না। এসব বলে প্রেমা চলে যেতে নিতেই কারোর সাথে ধাক্কা খেলো দরজার সামনে এসে। মেয়েটা বেশ তাড়াহুড়োয় রাগ দেখিয়ে বলল, আর ইউ ব্লাইন্ড? প্রেমা গম্ভীর স্বরেই বলল, হোয়াই আর ইউ পুটিং ইউর লিমিটেশন অন মি? এদিকে উচ্ছ্বাস তো অবাক হয়ে তখনও দাঁড়িয়ে আছে এদিকে উচ্ছ্বাস তো অবাক হয়ে তখনও দাঁড়িয়ে আছে। প্রেমার কথাগুলো অনুধাবনের চেষ্টায় আছে সে। অবাক না হয়ে পারল না। তার এদিকে উচ্ছ্বাস তো অবাক হয়ে তখনও দাঁড়িয়ে আছে। প্রেমার কথাগুলো অনুধাবনের চেষ্টায় আছে সে। অবাক না হয়ে পারল না। তার গার্লফ্রেন্ড সকালে এসেছিল মানে কি? কে এসেছিল? শেষের কথাগুলো তারও গায়ে লাগলো খুব। তবে বুঝতে বাকি রইল না, মেয়েটার মাথায় কেউ ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছে। এমন সময় কেউ এলো কেবিনে। এদিকে ক্রিস্টিনা একবার মেয়েটার দিকে তাকালো। থ্রি পিস পরা মেয়ে দেখে বুঝলো বাংলাদেশি। কিন্তু এই কেবিনে কি করছে? পাত্তা না দেওয়ার ভান করে সে বলল, ওয়ার্থলেস গার্ল। প্রেমাও একই ভঙ্গিতে বলল, ইউ আর মোর দ্যান মি। বলেই বেরিয়ে গেল প্রেমা। উচ্ছ্বাস তাকিয়ে রইল। ভেতরে এলো আবারও নওরিন। প্রেমাকে খেয়াল না করলেও প্রেমা ঠিকই খেয়াল করলো। দাঁড়িয়ে গেল সে, তামাশা একটু দেখবে বলে। তারপরই আজই চলে যাবে সে। নাইফ, আর ইউ ওকে বয়? ক্রিস্টিনার কথায় নাইফ বলে উঠল, ওটা ভাবি ছিল ভাই। এমন করলি কেন? নওরিন গিয়ে নাইফকে কিছু জিজ্ঞাসা না করেই উচ্ছ্বাসকে গিয়ে জড়িয়ে ধরলো এই বলে, হাই বেবি, আজ সকালে তোমার বাসায় গিয়েছিলাম। একটা ফালতু মেয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে, আর সে তোমার বউয়ের পরিচয় দিয়েছিল। ওই হু ইজ দ্যাট বেগার গার্ল? ক্রিস্টিনা নাইফ দুজনেই অবাক হয়ে তাকালো। প্রেমা দরজার সামনে থেকে দাঁড়িয়ে দেখে। ঠোঁট বেঁকিয়ে হাসলো সে। ঘৃণায় থুতু দিতে ইচ্ছে করলো। উচ্ছ্বাস নিজেও অবাক হলো আকস্মিক ঘটনায়। চোখ গেল তাচ্ছিল্যে হাসা প্রেমার দিকে। বুঝে গেল মুহূর্তেই প্রেমা তাকে কেন ওভাবে বলেছিল। প্রেমা বিড়বিড় করে আবারও চরিত্রহীন বলে হনহনিয়ে চলে গেল সেখান থেকে। উচ্ছ্বাস শুধুই তাকিয়ে রইল। প্রেমার বিড়বিড় করে বলা কথাটা না শুনলেও ঠোঁট নাড়ানো দেখে ঠিকই বুঝেছে। বিষয়টা মাথায় আসতেই নওরিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নওরিন উচ্ছ্বাসের এমন ব্যবহারে বলেই উঠল, এমন কেন করছো? উচ্ছ্বাসের কি হলো জানা নেই, তবে প্রেমা চলে গেছে এটা দেখে ভীষণ ভয় লাগলো হঠাৎ। যাই হোক, প্রেমা তার স্ত্রী, আর তার স্ত্রী মনে এমন একটা মিথ্যা ভুল ধারণা নিশ্চয়ই শোভনীয় নয়। প্রেমা তো এই শহরের কিছুই চেনে না। উচ্ছ্বাস উদ্ভ্রান্তের মতো করে সামনে এগিয়ে গিয়েও থেমে গিয়ে আবারও পেছনে ফিরে এসে নওরিনের গলাটা টিপে ধরে দেওয়ালে ঠেকালো।
ক্রিস্টিনা উঠে এসে উচ্ছ্বাসকে ধরল। উচ্ছ্বাস ছেড়ে দিল না, দাঁতে দাঁত চেপে বলল, ইউ আর নট ইভেন ওয়ার্থলি অফ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি, ইউ ফিল্থি প্রস্টিটিউট। তোমার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার আর আমার স্ত্রীর সম্পর্কে ওভাবে বলার? তুমি তার নখেরও যোগ্যতা রাখো না, মেরে দেবো একদম। নওরিনের চোখ উল্টে আসছে, আর কিছুক্ষণ থাকলে মেয়েটা মরেই যাবে। ক্রিস্টিনা বলছে, স্টপ উচ্ছ্বাস, লেট হার গো। ছেড়ে দিল উচ্ছ্বাস, দৌড়ে বেরিয়ে গেল সেখান থেকে। হাসপাতালের নিচে এসে প্রেমাকে কোথাও দেখতে পেল না। মেয়েটা এমনিতেই রাগী আর জেদি, আর এই সময়ে কোথায় গেল? দিনের বেলা হওয়ায় খুঁজতে অসুবিধা হবে না, তবে সমস্যা হবে ভীষণ। আচ্ছা, প্রেমা কি চলে গেল নাকি? এত দ্রুত কেউ দেশে চলে যেতে পারবে নাকি? উচ্ছ্বাসের মন কেমন কেমন করলো। একটা দোকানের সামনে গিয়ে ফোনটা বের করে প্রেমার একটা ছবি বের করলো। তারপর দোকানদারকে দেখিয়ে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ সিন দ্যাট গার্ল অ্যারাউন্ড হিয়ার? বাঙালি মেয়ে, ভিন্ন ড্রেস পরা ছিল বলে লোকটা বোধহয় দেখেছিল, তাই মাথা নাড়িয়ে বাম দিক দেখিয়ে বলল, দ্য গার্ল ওয়েন্ট দিস ওয়ে ইন দ্য ট্যাক্সি। উচ্ছ্বাসের কপালে ভাঁজ পড়ল যেন। দ্রুত চলে গেল পার্কিং লটের দিকে। কার দোষ দিবে বুঝতে পারছে না উচ্ছ্বাস, তবে বুঝতে পারছে প্রেমাকে খুঁজে বের করতে হবে। প্রেমা ট্যাক্সিতে বসে আছে, ফোন হাতে নিয়ে তার মাকে কল করলো। রাস্তায় জ্যাম তখন। আফরা বেগম কলটা রিসিভ করতেই প্রেমা বলে উঠল, আমি আগামীকালই বাড়িতে আসবো মা। আফরা বেগম বিস্মিত কণ্ঠ শোনা গেল। কেন মা, কি হয়েছে? হঠাৎ এই সিদ্ধান্ত? তোমরা আমাকে একটা চরিত্রহীনের সাথে বিয়ে দিয়েছ। তার গার্লফ্রেন্ড সকাল সকাল বাড়িতে এসেই আমাকে বলেছে সে নাকি তার প্রেমিকা। আফরা বেগম সোফায় বসেছিলেন, পাশে পলাশ মির্জা বসে চা খাচ্ছেন। লাউড স্পিকারে দেওয়া থাকায় সব শুনলেন, আর মুখ থেকে চাটা পড়ে গেল ছিটকে। স্ত্রী রাগান্বিত চোখে দেখে আরো ভয় পেলেন। আফরা বেগম বললেন, খুবই ভদ্র ছেলের সাথে বিয়ে দিয়েছ না মেয়ের? মেয়ের জীবনটা নষ্ট করে দিলে। পলাশ মির্জা স্ত্রীর হাত থেকে ফোনটা নিলেন, তারপর উচ্ছ্বাসের পক্ষ নিয়ে সাফাই গাইতে লাগলেন। দেখো প্রেমার মা, ভুল হচ্ছে হয়তো। উচ্ছ্বাস এমন নয়। হ্যাঁ, রাগ করে আপনি আমার সাথে কথা বলবেনই না। কথাটা বলেই প্রেমা কল কেটে দিল। তার কষ্ট হচ্ছে না, বরং লজ্জা লাগছে উচ্ছ্বাসের ওই কথাটা ভেবে। লোকটা নিশ্চয়ই তার বিষয়ে ভুল ধারণা রেখেছে। যে প্রেমা নিজের ইচ্ছে এখানে এসেছে। লজ্জা লাগছে প্রেমার। এতটা অসম্মানিত সে কখনোই হয়নি। নিজেকে খুব ছোট লাগছে। আত্মসম্মানে গিয়েও লেগেছে খুব। প্রেমা ঠিক করলো সে সত্যি সত্যি আগামীকাল চলে যাবে, তবে আজকের রাতটা কোথাও একটা পার করে দিতে হবে, এটা ভেবে বিরক্ত হলো। প্রেমা ভেবেছিল আজকের রাতটা সে থাকবেটা কোথায়। তখনই মিসেস লিয়ার কথা মনে এলো তার। কিন্তু ওইদিকে তো উচ্ছ্বাসের বাড়ি। কোনো একটা হোটেলে উঠে ভাড়া থাকবে এমনও নয়। প্রেমা ঠিক করলো ওনার কাছেই যাবে, থাকার ব্যবস্থা হয়ে যাবে নিশ্চয়ই। শুধু এক রাতের জন্যই তো। রেস্টুরেন্টটার সামনে এসে দাঁড়ালো, দ্রুত ঢুকে পড়লো। আজ ভেতরে মানুষজন রয়েছে বেশ। এখানে মিসেস লিয়ার হেল্প না পেলে কোনো হোটেলে গিয়েই উঠবে সে। আসলে তার টাকারও শর্ট রয়েছে, সেই জন্য বাধ্য হয়েই তাকে এখানে আসতে হলো। মিসেস লিয়া কাজ করছিলেন। আজ কাস্টমার অনেক এসেছেন। মিসেস লিয়া কাজ করতে করতে হঠাৎ প্রেমার দিকে চোখ পড়ল। খুশি হলেন তিনি। কাজ রেখে এগিয়ে গিয়ে প্রেমার কাঁধ ধরে বলে উঠলেন, হাউ আর ইউ ইয়াং গার্ল? আমি জানতাম তুমি আজ আসবে। প্রেমা মুচকি হাসলো, পেছনে ফিরে একবার তাকিয়ে বলল, আন্টি একটু সাইডে চলুন, কথা আছে। মিসেস লিয়া হেসে সাইডে গেলেন। প্রেমা প্রথমে প্রশ্ন করলো, আন্টি আপনি কোথায় থাকেন? মিসেস লিয়া একটু অবাক হলেন, এখানেই থাকি, কিন্তু কেন? আমাকে আজকের রাতের জন্য রাখবেন আপনার কাছে? প্রেমার এমন অনুনয়ের স্বর শুনে গলে গেলেন মিসেস লিয়া। প্রশ্ন করলেন, হোয়াট হ্যাপেন বেবি গার্ল? আগে আমার প্রশ্নের উত্তর তো দিন আন্টি। ওকে,
আমি এমনিতেও একা থাকি। কিন্তু কি হয়েছে? অ্যান্ড উচ্ছ্বাস, তোমার কি হয়? প্রেমা একবার এদিকে ওদিকে তাকালো, মাথা নামিয়ে বলল, হাজবেন্ড। মিসেস লিয়াকে চমকিত দেখালো, তারপর হেসে বলল, ও মাই গড, ইউ আর সো লাকি বেবি গার্ল। উচ্ছ্বাস খুবই ভালো ছেলে বলেই আবারও হাসলেন। প্রেমা মনে মনে বলল, হুম, ভালো চরিত্রহীন একটা লোক। মিসেস লিয়া একবার ওই দিকে তাকালেন। অনেক মানুষ আসছে, তার সাথে কাজ করা ছেলেটা একা হাতে সামলাতে পারবে না। তাই তিনি প্রেমাকে বললেন, আমি তোমার সব কথা শুনবো। তুমি ওই যে ভেতরে গিয়ে বসো, আমি কাজ করে আসছি। আর তোমার জন্য বাঙালিয়ানা রান্নাও করবো আজ, ওকে? প্রেমা মিসেস লিয়ার হাত ধরে বললেন, দয়া করে উচ্ছ্বাস তাজওয়ারকে কিছুই বলবেন না বা খবরও দেবেন না। মিসেস লিয়া প্রেমার মাথায় হাত বুলিয়ে বলেন, ওকে। এই বলে চলে গেলেন। প্রেমা বাম দিকে একটি রুম দেখতেও পেয়ে সেই দিকে গেল। পরিপাটি ছোট্ট একটি রুম। মিসেস লিয়া হয়তো এখানে থাকেন। প্রেমার ফোনে তার মায়ের কল আসছে অনবরত, কিন্তু সে কল রিসিভ করল না। উচ্ছ্বাস সোজা চলে এসেছে এডিনবার্গ এয়ারপোর্টে, চোখে মুখে আতঙ্ক, একরাশ দুশ্চিন্তা নিয়ে। টার্মিনালের ভেতরে ঢুকেই সে এদিকে ওদিকে তাকাতে থাকে। প্রথমে সে যায় ডিপার্চার বোর্ডের দিকে। লন্ডন, ম্যানচেস্টার, নিউ ইয়র্ক, দুবাই, ঢাকাগামী যতগুলো ফ্লাইটের নাম দেখায় সব পড়ে। তারপর মাথায় একটাই চিন্তা, মেয়েটা কি ভুল বুঝে চলে গেল নাকি? কিন্তু এত দ্রুত কি করে যেতে পারবে? তারপর সে ছুটে যায় এয়ারলাইন্স কাউন্টারগুলোতে। ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস, কাতার, টার্কিশ, প্রতিটি ডেস্কে গিয়ে নামে খোঁজ করে। প্রেমা মির্জা নামে কেউ টিকিট কেটেছে কিনা আজকের কোনো ফ্লাইটে। কেউ সিস্টেম চেক করে মাথায় নাড়ায়, কেউ সন্দেহ ভরা চোখে তাকায়। উচ্ছ্বাস গিয়ে সিকিউরিটি গেটের পাশে দাঁড়ানো এক কর্মীর কাছে ছবি দেখায়। এই মেয়েটাকে দেখেছেন? হয়তো কিছুক্ষণ আগে এখানে ছিল। কিন্তু কেউ কিছুই বলতে পারে না। তারপর সে চলে যায় লাউঞ্জ এরিয়ায়। সবার মুখে প্রেমার মুখ খোঁজে যেন। কয়েকবার উচ্ছ্বাস হঠাৎই হোঁচট খায়। সে চাচ্ছে না প্রেমা কোনো ভুল ধারণা নিয়ে থাকুক। যতই হোক, প্রেমা তার স্ত্রী। উচ্ছ্বাস বেরিয়ে এলো। এত পাগলামি তাকে শোভা পাচ্ছে না। গাড়িতে উঠে বসে রইল কিছুক্ষণ। প্রেমার ফোন নাম্বারে কল করেছে, মেয়েটার ফোন বন্ধ। উচ্ছ্বাস কল করলো তার মায়ের নাম্বারে। আপাতত তার মাই তাকে সান্ত্বনা দিতে পারবে। কল কেটে মা কল দিল মাকে। উপমা বেগম কলটা রিসিভ করলেন। কল রিসিভ করেই বললেন, শোন সাইফান কানাডা থেকে আজ স্কটল্যান্ড যাচ্ছে, তোর বাড়িতেই উঠবে। তোকে কল করিনি? উচ্ছ্বাস ব্যাকুল হয়ে গেল। সাইফানের সাথে তার ভাই কম, বন্ধু বেশি। তবে ও কিছুদিন নেটওয়ার্কের বাইরে থাকায় কথা হয়নি। সাইফান আসছে শুনে বেশ খুশিও হলেও প্রেমার কথা মনে পড়তেই আবারও চুপসে গেল। মেয়েটা এয়ারপোর্টেও নেই। এবার একটু ভাবুক হলো। মেয়েটা এয়ারপোর্টেও নেই। এবার যদি কোনো বিপদে পড়ে? এই শহরে তো প্রেমা একদমই নতুন। উচ্ছ্বাস উপমা বেগমকে শুধু বলল, সোজা বাড়িতে যেতে বলো মা, আমি ব্যস্ত। এই বলে কলটা কেটে দিল। মনে ভয় কাজ করছে। নাইফ সুস্থ থাকলে ছেলেটাকে নিয়ে খোঁজা যেত। কি একটা ভারী পরিবেশ। সাইফান ভেবেছিল এয়ারপোর্টে হয়তো উচ্ছ্বাস এসে তাকে সারপ্রাইজ করবে, কিন্তু সারপ্রাইজ তো দূর, ফোন দিচ্ছে কলও ধরছে না। স্কটল্যান্ডে তার একটা কাজ আছে, সেজন্যই আসা। ছেলেটা কি আবারও তার উপরে রাগ করলো নাকি? এটা বুঝলো না সাইফান। সাইফান এয়ারপোর্ট থেকে ট্যাক্সিতে করে সোজা তাজওয়ার বাড়িতে। সন্ধ্যা হয়ে গেছে, একটু পরই তো রাত। তাকে দেখে দারোয়ান চিনে ফেলল। গেট খুলে দিলেন তিনি। সাইফান বাড়ির সামনে গিয়ে দেখলো তালা মারা। সে নিজের ভাগ্যের ওপর খুশি হলো, কারণ 2 মাস আগেও একবার এসেছিল এখানে, তাই এক্সট্রা চাবি হাতে পেয়েছিল। সাইফান ভাবলো উচ্ছ্বাসের হয়তো কোথাও কোথাও গিয়েছে, তাই সে ভেতরে ঢুকলো।
তার জন্য বরাদ্দকৃত একটা রুম আছে এই বাড়িতে। সাইফান সেখানেই গেল। ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো উচ্ছ্বাস সোফায় হেলান দিয়ে মুখ ওপরের দিকে করে তাকিয়ে আছে। ওকে ক্লান্ত দেখাচ্ছিল, সাথে হতাশও। সাইফান রান্নাঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলল, রান্না করেছিস? উচ্ছ্বাস চুপ রইল। সাইফান ফ্রিজ খুলে দেখলো কিচ্ছু নেই। সাইফান বিরক্ত হলো, এই ছেলে কেন এমন, আবার রান্না বান্না করার মতো তরকারিও নেই। সাইফান এগিয়ে আসলো, তারপর এদিকে ওদিকে তাকিয়ে উচ্ছ্বাসকে বলল, তুই এমন কেন রে? রান্না বান্নাটাও করিসনি? বড়মা বলেনি তোকে আমি আসবো? উচ্ছ্বাস হুট করেই উঠে দাঁড়ালো, তারপর মেইন দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। সাইফান বুঝলো না কিছু, জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস আবার? উচ্ছ্বাস থামলো। মরতে। কথাটা বলতেই সাইফান হেসে উঠল, কি এমন করেছিস যে মরতে যাচ্ছিস? নিজের জীবন ধ্বংস করেছি তাই। এই বলেই চলে গেল। সাইফান কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপর নিজেও বের হলো মিসেস লিয়ার দোকানের উদ্দেশ্যে। ওখানে তো মাঝে মাঝেই বাঙালি খাবার পাওয়া যায়। ভাগ্যক্রমে আজ পেয়েও গেল। উচ্ছ্বাস গিয়েছে নদীর ধারে, একটানা অনেকগুলো সিগারেট খেয়েছে সে। বারবার ফোনে প্রেমার ছবি দেখছে। মেয়েটাকে আজ বেশি সুন্দর লাগছে ছবিতে। সম্পর্ক ভাঙবে সেই জন্য নাকি? বললেই হলো ডিভোর্স দেবে। উচ্ছ্বাস মোটেও ছাড়বে না প্রেমাকে। তার এখনো অনেক ঝগড়া করা বাকি। উচ্ছ্বাস ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ দেখলো প্রেমার ছবিটা। অনেকক্ষণ যাবৎ এদিকে ওদিক থেকে কল আসছে তার ফোনে। কে কল করেছে তার জানা নেই। আজ বাড়িতে যেতেও ইচ্ছে করছে না। একদিনেই মেয়েটার বেশ মাথায় খেয়েছে তার। এখন বাড়িতে গেলে মাথা খাওয়ার মতো করে কেউ নেই। প্রেমা সব বলল না মিসেস লিয়াকে, শুধু বলল ঝগড়া হয়েছে। মিসেস লিয়া কাজ করছিলেন। তিনি কাজ করতে করতে বলেন, ছেলেটাকে দেখেছি ছোট থেকেই, এখানেই একা বড় হয়েছে, খুবই ভদ্র, কখনো কোনো মেয়ের সাথে দেখিনি। বিদেশের মাটিতে থেকেও নিজেকে অনেক কন্ট্রোলে রেখেছে। সেজন্যই আমি অবাক হয়েছি তুমি মিষ্টি মেয়েটার তার স্ত্রী শুনে। প্রেমা সব বলল। এরা তো আর ভেতরের খবর জানে না, তাই এইসব বলছে। এমন সময় দোকানে কেউ এলো, সেটা বোঝা গেল মানুষটা মিসেস লিয়া নামে ডাকার আওয়াজে। দোকানের আওয়াজ আজ দ্রুতই বন্ধ করে দিয়েছেন মিসেস লিয়া। তবে কেউ এভাবে ডাকছে দেখে তিনি বেরিয়ে গেলেন। প্রেমা লুকিয়ে গেল, উচ্ছ্বাস নয় তো আবার। এদিকে সাইফানের খিদেয় পেট ফেটে যাচ্ছে। মিসেস লিয়া বেরিয়ে গেলেন পরিচিত মুখ দেখে। দ্রুত দরজাটা বন্ধ খুলে দিলেন। সাইফান হাসলো, বলল, হ্যালো, হোপ ইউ আর ওয়েল। মিসেস লিয়া খুশিতে বলেন, কখন এসেছো? আজকেই। প্রেমা আড়াল হতে শুনল, কণ্ঠস্বর উচ্ছ্বাসের নয়। তাই একটু দেখে নিল ছেলেটাকে। চেনে বলে মনে হলো না। তখনই চোখাচোখি হলো। সাইফান একটু করেই দেখল শুধু। প্রেমা এর আগেও আড়ালে চলে গেল। তবে সাইফান স্পষ্ট বুঝলো মেয়েটা বাঙালি। আজ কি বাংলা খাবার রান্না হয়েছে? মিসেস লিয়া হেসে বলেন, তোমার ভাগ্য খুব ভালো, আজকে আমি বাঙালি খাবার রান্না করেছি, কাচ্চি বিরিয়ানি আর বিফ ভুনা। সাইফান তো হাসলো, বলল, দ্রুত 2 প্যাকেট দাও তো, খুব খিদে পেয়েছে। মিসেস লিয়া ভুলে গিয়েছিলেন যে এ উচ্ছ্বাসের ভাই। তিনি 2 প্যাকেট করে খাবার ইচ্ছে মতো দিয়ে দিলেন। সাইফান টাকা পরিশোধ করে চলে গেল। প্রেমা আর বের হয়নি, লুকিয়েই ছিল। সাইফান বাড়িতে এসে দেখলো উচ্ছ্বাস এসেছে। সাইফান খাবারগুলো টেবিলে সাজালো। উচ্ছ্বাসের চোখ লাল দেখে জিজ্ঞেস করলো, ঘুম পেয়েছে নাকি তোর? উচ্ছ্বাস সোফায় বসেছিল, নিরুত্তর সে। সাইফান খাবার বেড়ে খেতে লাগলো, বলল, আজ বড়মা বলছিল তোর বাড়িতে নাকি কে এসেছে, ভালোভাবে শুনতে পাইনি। উচ্ছ্বাস এবার মুখ খুলল, প্রেমা এসেছে। প্রেমা নামটা শুনছে সাইফান, তবে মুখ দেখেনি। বলল, ও ভাবি, কোথায় সে? আমি তো দেখলামই না। উচ্ছ্বাসের মাথায় তখন মনে পড়ল সাইফানও তো এয়ারপোর্ট দিয়েই এসেছে। তাই দ্রুত ফোনে ছবিটা বের করে সাইফানের সামনে গিয়ে ধরে বলল, একে দেখেছিস? সাইফান খাচ্ছিল, ফোনের দিকে তাকাতেই অবাক হলো। ভালোভাবে তাকিয়ে বলল,
হ্যাঁ, দেখেছি তো। উচ্ছ্বাসে প্রাণে জল এলো যেন। এক প্রকার চেঁচিয়ে বলল, কোথায়? সাইফান একটু ভাবুক হলো, তারপর বলল, মিসেস লিয়ার দোকানে রেখে দেখেছি মনে হলো, খাবার আনতে গিয়ে। উচ্ছ্বাস আর কিছু না ভেবে দৌড় দিল এক প্রকার। সাইফান বেকুবের মতো তাকিয়ে রইল। মিসেস লিয়ার দোকানের সামনে এসে থামল উচ্ছ্বাস। মিসেস লিয়া দোকানের বাইরে কি যেন করছিলেন। প্রেমা একটা ম্যাগাজিন পড়ছিল। তার মুড অফ, কিছু ভালো লাগছে না। এমন সময় কেউ তাকে জড়িয়ে ধরল। প্রেমার হাত থেকে ম্যাগাজিনটা পড়ে গেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটির নাম হচ্ছে প্রেমোচ্ছ্বাস, লেখনীতে নুজহাত মুন। এটি গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।